ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম স্বাধীনতার লড়াই হিসেবে চিহ্নিত করা হয় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে। কিন্তু তার অনেক আগে থেকেই 1700 শতকের মাঝামাঝি সময় থেকেই বাংলার রাঢ় অঞ্চলের নিম্ন শ্রেণীর মানুষেরা জঙ্গল, জল ও জমির অধিকারের জন্য বিদ্রোহ শুরু করে, যা ইতিহাসে চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। সাল 1757। পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয় বাংলার বুকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থানকে আরও শক্ত করে তোলে। রবার্ট ক্লাইভ পলাশীর প্রান্তরেই মীর জাফরকে বাংলার সিংহাসনে অভিষিক্ত করেন। কিন্তু মীর জাফর হলেন নামেই রাজা মাত্র, প্রকৃত সব ক্ষমতাই চলে গেল কোম্পানির হাতে। বাংলার বুকে পত্তন হলো দ্বৈত শাসন ব্যবস্থার। কোম্পানি নিজে হাতে তুলে নিল রাজস্ব আদায়, সুরক্ষা ব্যবস্থা, আর রাজার হাতে থাকলো বিচার ব্যবস্থা ও অন্যান্য অগুরুত্বপূর্ণ বিষয়গুলি। রাজা হলেন ক্ষমতাহীন সম্রাট, আর কোম্পানি হয়ে উঠল মুকুটহীন রাজা। কিছু বছর পর 1765 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কোম্পানি পেল বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা। ইতিহাসের পাতায় যা দেওয়ানি লাভ হিসেবে চিহ্নিত। এর ফলাফলটা হলো আরও সুদূর প্রসারী। বাংলার বুকে শক্ত হলো ব্রিটিশ শাসন ও শোষণের থাবা। খাজনার হার বেড়ে গেল বহুগুণ, আর তার চাইতে বহুগুণে বাড়ল অত্যাচার। বাংলার রাঢ় অঞ্চলের খেটে খাওয়া সাঁওতাল, কুর্মী, লোধা শ্রেণীর মানুষের মনে সঞ্চার হতে লাগলো ক্ষোভ। বর্ধিত খাজনা দিতে না পারায় বহু মানুষ নিজেদের জোত জমি বিক্রি করতে বাধ্য হলো। ক্ষুধা নিবৃত্ত করতে বহু মানুষ এলাকার উচ্চবিত্ত মানুষদের বাড়ি ঘর লুট করতে লাগলো। তৎকালীন মেদিনীপুরের ব্রিটিশ কালেক্টর মিস্টার স্ট্রেচি এই খেপে যাওয়া মানুষদের চুয়ার নামে অভিহিত করে তৎকালীন উচ্চপদস্থ কর্তাদের এই বিশৃঙ্খল অবস্থার বর্ণনা দেন। এই বিশৃঙ্খল অবস্থা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সাতপাটি, রামগড়, গোয়ালতোড়, আনন্দপুর এলাকাতে।
অন্যদিকে কর্ণগড়ের রানী শিরোমণি রাজস্ব দিতে না পারায় রানীর জমি জমা বাজেয়াপ্ত করে ইংরেজ সরকার। রানীর প্রজারা ভূমিহীন হয়ে পড়ে এবং অচিরেই তারা বিদ্রোহী হয়ে ওঠে। চাষি ও চুয়ারদের একত্রিত করে রানী শিরোমণি মেদিনীপুর আক্রমণের পরিকল্পনা নেন, কিন্তু সে পরিকল্পনা ব্যর্থ হয় নায়েব যুগলচন্দ্রের বিশ্বাসঘাতকতায়। 1799 খ্রিস্টাব্দের 6 এপ্রিল ইংরেজরা রানীকে চুয়ার বিদ্রোহের মূল হোতা হিসেবে চিহ্নিত করে এবং গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হন তার সহচর চুনিলাল খান, নূর বক্সি প্রমুখ। ইংরেজদের প্রিভি কাউন্সিলের বিচারে রানীকে যাবজ্জীবন বন্দী রাখার নির্দেশ দেন। তবে চূড়ান্ত বিচারটা হয় মেদিনীপুর কোর্টে। নাড়াজোলের জমিদার সীতারাম খানের পুত্র আনন্দলাল খানের মধ্যস্থতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানীকে মুক্তি দেয়। তারপর পারাঙের খাতে বয়ে গেছে অনেক জল। কর্ণগড়ের দুর্গ আজ আর নেই। বিচ্ছিন্ন কিছু ধ্বংসাবশেষ বয়ে নিয়ে চলেছে চুয়ার বিদ্রোহ ও এক নারীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তবে কর্ণগড় আজও স্বমহিমায় দীপ্যমান। কর্ণগড় শুধু চুয়ার বিদ্রোহ বহন করছে না, বহন করে নিয়ে চলেছে তথাকথিত সেই চুয়ারদের সংস্কৃতিও, যে সংস্কৃতির স্পন্দনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পূর্ণ আবেগ, স্নিগ্ধতা, জঙ্গলমহলের সভ্যতা। মেদিনীপুরের কর্ণগড় রাজবংশের প্রতিষ্ঠা করেন রাজা লক্ষণ সেন। চারিত্রিক দিক থেকে রাজা ছিলেন বুদ্ধিমান, অসম সাহসী। তিনি আফগান রাজ সুলেমানকে পরাজিত করেন এবং 1568 খ্রিস্টাব্দে কর্ণগড় রাজবংশের প্রতিষ্ঠা করেন। রাজা লক্ষণ সেনের মৃত্যুর পর সিংহাসনে বসেন যথাক্রমে রাজা শ্যামসিংহ 1661 থেকে 1668 খ্রিস্টাব্দ পর্যন্ত, ছুটু রায় 1668 থেকে 1671, রঘুনাথ রায় 1671 থেকে 1693, রামসিংহ 1693 থেকে 1711, যশবন্ত সিংহ 1711 থেকে 1748, অজিত সিংহ 1748 থেকে 1755 এবং সর্বশেষ কালে সিংহাসনে বসেন রানী শিরোমণি 1755 থেকে 1822। রাজা যশবন্ত ছিলেন আধ্যাত্মিক চরিত্রের মানুষ। তিনি ছিলেন মা মহামায়ার সাধক। তিনি কর্ণগড়ের কলের মধ্যেই মা মহামা ও দণ্ডেশ্বরীর মন্দির স্থাপন করেন। এই মন্দিরের পঞ্চমুণ্ডির আসনে বসেই সিদ্ধলাভ করেন তিনি। যশবন্তের শাসনকালের আগেই রাজা রামসিংহের রাজত্বকালে এই পঞ্চমুণ্ডির আসনে বসেই রচিত হয় কবি রামেশ্বরের শৈবায়ন কাব্য। মন্দিরের প্রবেশদ্বার দ্বিমুখী, একটি পথ পশ্চিম ও অন্যটি পূর্বের। পশ্চিমের প্রবেশদ্বারের উপরের তলটি সাধনা ক্ষেত্র হিসেবে বিবেচিত, একে বলা হয় যোগমণ্ডপ। গড়ের উত্তরে দণ্ডেশ্বরের শিবের মন্দির নির্মিত হয়েছে মাকড়া পাথরে, গঠিত হয়েছে একাদশ রথ শিখর রীতি অনুসারে। সকল মন্দিরের বাইরের দেওয়ালে জুড়েই রয়েছে দেবদেবীর অপরূপ ভাস্কর্য। পরবর্তীকালে আরও কিছু মন্দির নির্মাণ করা হয়। 19বিংশ শতকের মাঝামাঝি সময় থেকেই সেই নির্মাণ কার্য শুরু হয়ে থাকে। কর্ণগড় একটি ধর্মস্থান ও সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসেবে চিহ্নিত করা হয় সাধক ভি রঘুনাথের সময়কাল থেকেই। অগাধ পাণ্ডিত্য নিয়ে তিনি ধর্ম সাধনায় ব্রতী হন। পেশায় তিনি ছিলেন অ্যাকাউন্টেন্টস। অনর্গল কথা বলতে পারতেন বাংলা, ইংরেজি, হিন্দি, তেলেগু ও উড়িয়া ভাষায়। বিবেকের দংশনে তিনি ব্রতী হন মানবপ্রেমের ধর্মে। আজ কর্ণগড় শুধু চুয়ার বিদ্রোহের স্মারক হিসেবে জনমানুষের চিহ্নিত নয়। কর্ণগড় মানে ধর্মচেতনা। কর্ণগড় মানে পারাঙের খাতে প্রবাহিত জঙ্গলমহল সংস্কৃতি। সারা বছর ধরে অবারিত থাকে কর্ণগড়ের দ্বার সকল মানব জাতির জন্য। হিংসার আগুন নয়, ভালোবাসার মন্ত্র প্রবাহিত হয় কর্ণগড়ের বাতায়নে। দর্শনার্থীর সবচেয়ে বেশি সমাগম হয় মকর সংক্রান্তিতে। সকাল থেকেই চলে পুজো অর্চনার আড়ম্বর, যজ্ঞ, ভক্ত সমাগম, পুজো, প্রসাদ ভক্ষণ সবই মিলে রচিত হয় আনন্দ হিল্লোল।
খেলার অঙ্গনে ঢল নামে বাংলার রাঢ় অঞ্চলের মানুষের, মেতে ওঠে তাদের নিজস্ব সংস্কৃতির ঘরনার আবেগে। কটকর আছে তথাকথিত সেই চুয়াল সংস্কৃতিও। পারাং তমালের রুক্ষতা ও বন্যতার মধ্য দিয়ে সে সংস্কৃতি প্রবাহিত চিরন্তন।